উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার। সকল মিডিয়া বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা অনেকেই অবগত আছেন, গত পরশু 27 তারিখ রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক হয় এবং এই ক্যাবিনেট বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড TSECL তার গ্রেড A এবং গ্রেড B দুটো মিলে 104 জন ম্যানেজার পোস্ট সেটার অনুমোদন দেয়া হয়, যা TSECL পরবর্তী সময়ে ওনাদেরকে নিয়োগ করবেন। এছাড়া যারা সংখ্যালঘু অংশের মানুষ রয়েছেন, ধর্মীয় সংখ্যালঘু, প্রত্যেকটি সংখ্যালঘু অংশের মানুষের জন্য মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প নামে একটি নতুন প্রকল্পের অনুমোদন সেই ক্যাবিনেট বৈঠকে দেয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের পৌরোহিত্যে যে ক্যাবিনেট বৈঠক হয় সেখানে, যাতে ডেয়ারি, হাঁস, মুরগি ইত্যাদি পালনের ক্ষেত্রে তাদেরকে আর্থিক সাহায্য করার সংস্থান রাখা হয়েছে। এছাড়া নলছড়ে একটি মহিলা মহাবিদ্যালয় স্থাপিত হবে, সেই সিদ্ধান্ত গৃহীত হয়। এবং আপনারা সবাই অবগত আছেন, ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা বিভিন্নভাবে আমাদের যারা মাতৃশক্তি রয়েছেন, মহিলারা রয়েছেন, তাদেরকে কি করে তাদের আর্থ সামাজিক উন্নয়ন সুনিশ্চিত করা যায় তার লক্ষ্যে বিভিন্ন রকম কাজ, বিভিন্ন রকম পরিকল্পনা এবং উদ্যোগ রাজ্য সরকার সময়ে সময়ে গ্রহণ করছেন। যার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো যে বর্তমানে প্রায় 4.7 লক্ষ আমাদের মাতৃশক্তি SHG গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন TRLM এর। তো এটা 2018 আগ পর্যন্ত তার সংখ্যা 40,000, 45,000 এরকম একটা জায়গায় ছিল। তো তারপরেও মাতৃশক্তির আরো কি করে উন্নয়ন ঘটানো যায় তার জন্য দুটো নতুন বিষয় এখানে রাজ্য ক্যাবিনেট অনুমোদন করেছেন। এক হচ্ছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা একটি গৃহীত হয়েছে, যেখানে আমাদের যে সমস্ত পরিবারে কন্যা সন্তানের জন্ম হবে, 2 জন পর্যন্ত কন্যা সন্তানের জন্ম যদি হয়, 50,000 টাকা করে তাদের জন্য ফিক্সড ডিপোজিট করা হবে। 18 বছর বয়স পর্যন্ত সেটা ফিক্স থাকবে এবং 18 বছর বয়সের পরেই সেই কন্যা সন্তানের জন্য তার পড়াশুনো হোক, বিবাহ হোক, যারা অন্তোদয় পরিবারের তাদের জন্য সেই টাকাটা ব্যবহার করতে পারবে। তো এতে করে অন্তোদয় অংশের বা গরিব অংশের যারা মানুষ রয়েছেন, যারা কন্যা সন্তানকে নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হন যে কি করে বিবাহ দেবেন কিংবা কি করে উচ্চশিক্ষা লাভ করবে, সেখানে যে একটা কনস্ট্রেইন থাকে ফিনান্সিয়াল, সেই জায়গাটা অনেকটাই নিরসন ঘটবে এই নতুন প্রকল্পের জন্য। আর আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 7 লক্ষের উপরে মানুষ রয়েছেন, মাতৃশক্তি রয়েছেন SHGর সঙ্গে যুক্ত, কিন্তু একটা বিষয় দেখা যায় যে এই যে মাতৃশক্তির যারা রয়েছেন তাদের মধ্যে যারা উদ্যমে যে সমস্ত রেজিস্ট্রেশনগুলি হয় সেখানে তারা কিন্তু তাদের অংশগ্রহণটা এবং তাদের সাকসেসটা MSMEর মাধ্যমে 30%-এর বেশি নয়, কিন্তু ওনারা আমাদের অর্ধেক আকাশ। কাজেই তারা কেন SHG থেকে
এন্টারপ্রেনিয়র হিসেবে কেন ওদের গ্রোথ হচ্ছে না, সেই জায়গায় কেন ওনাদের ট্রানজিশন হচ্ছে না, সেইটাকে সামনে রেখে এই নতুন একটি প্রকল্প, যেটা নতুন একটি পলিসি, ত্রিপুরা ওমেন এন্টারপ্রেনিয়রশিপ পলিসি 2025, সেটা রাজ্য সরকার ক্যাবিনেটে অনুমোদন দিয়েছেন। যার মূল লক্ষ্যটা হচ্ছে কি, যে এই যে উদ্যমে আমাদের যারা 98,000-এর মতন এমএসএমই আমাদের রয়েছে উদ্যমে রেজিস্টার্ড, তার 30% দেখা যাচ্ছে মাত্র আমাদের ওমেন রয়েছেন সেখানে, কিন্তু তারা এন্টারপ্রেনিয়র হিসেবে বেরিয়ে আসতে পারছেন না। একটা কারণ হচ্ছে তাদের ফিনান্সিয়াল কনস্ট্রেইন, আর্থিক দিক থেকে তারা কি করবেন, কিভাবে করবেন, সেটা ওনাদের একটু কষ্ট হয়, ওনারা সেই জায়গাটা খুঁজে পান না। তাদের অনেকটা সোশিও কালচারাল কিছু কিছু কনস্ট্রেইন থাকে, সেখানে কিছু বাধা বা বিধিনিষেধ থাকে, তার জন্য সেটা করতে পারছেন না। কাজে তাদেরকে যাতে সাকসেসফুল এন্টারপ্রেনিয়র হিসেবে আমাদের মাতৃশক্তিকে, মহিলাদেরকে যাতে সেই জায়গায় পৌঁছে দেয়া যায়, ট্রানজিশনের সেই সুযোগটা যাতে পান, তার জন্য, এবং তারা যাতে রাজ্যের যে আর্থ সামাজিক বিকাশ হচ্ছে সেইখানে যাতে সমান তালে অংশগ্রহণ করতে পারেন, যাতে করে রাজ্যের আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়নের সমান অংশীদার তারা হতে পারেন, সেই লক্ষ্যটাকে সামনে রেখে জেন্ডার ইকুয়ালিটিকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প, এই নতুন পলিসিটা আমাদের গৃহীত হয়েছে। এবং যেখানে 1 কোটি টাকা পর্যন্ত তারা ঋণ পাবেন, কোনো একটা নতুন উদ্যোগ প্রতিষ্ঠা করতে গিয়ে 1 কোটি টাকা পর্যন্ত ঋণের সংস্থান এখানে রাখা হয়েছে, এবং যেখানে 35%, 35% ওনারা ভর্তুকি পাবেন। তো এতে করে আমাদের মাতৃশক্তি স্বাবলম্বী হবে, এবং যেই জায়গাগুলিতে, এবং এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই এন্টারপ্রেনিয়র যদি রুরাল সেক্টরে হয়, আরবান সেক্টরেও সেটা হবে, কিন্তু রুরাল সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তার মানে যাতে করে আগামী দিনে গ্রামীণ অর্থনৈতিক বিকাশটা এবং গ্রামীণ যে সামাজিক উন্নয়ন, সেখানে আমাদের মহিলাদের অংশগ্রহণ যাতে অনেক বেশি হয়, এবং তাতে করে যাতে সেই জায়গাটা তৈরি হয়, মানে সমান তালে গ্রাম এবং শহরের উন্নয়ন। তো সেইটাকে লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু এই পলিসিটি রাজ্য সরকার অনুমোদন দিয়েছেন, এবং আশা করি আমরা এই পলিসি অনুমোদন দেওয়ার ফলে আগামী 2-1 দশকের মধ্যেই ত্রিপুরা রাজ্যের মহিলারা আর্থ সামাজিক ভাবে, সাংস্কৃতিক ভাবে রাজ্যের সার্বিক উন্নয়নে তাদের অংশীদারিত্ব অনেক বাড়বে, তারা অনেক বেশি স্বাবলম্বী হবেন, এবং অনেক বেশি মাত্রায় তারা সফল এন্টারপ্রেনিয়র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবেন। কাজে এই যুগান্তকারী সিদ্ধান্ত এবং এই ধরনের পলিসি নেয়ার ফলে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, ওনার পুরো ক্যাবিনেটকে, ওনার পুরো দলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং আমরা আশা করি রাজ্যের সমস্ত অংশের মানুষ এই সুযোগ সুবিধা লাভ করবেন এবং নিজেদেরকে স্বনির্ভর করার জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য তারা অগ্রণী ভূমিকা নিয়ে সামনে এগিয়ে আসবেন। তো আমাদের এখানে রেগুলার বেসিসে আসেন, কেউ না কেউ আসেন। কিছুদিন আগে রাজুজি এসেছিলেন, আমাদের প্রভারীও এসেছিলেন, আজকে প্রভারীর সঙ্গে মাননীয় সম্বিত পাত্রজি, যিনি নর্থ ইস্টের কোঅর্ডিনেটর, উনি এসছেন। তো আমাদের সামনে অনেকগুলি কার্যক্রম রয়েছে, যেমন 31 তারিখ সর্দার প্যাটেলের জন্মদিন থেকে শুরু হচ্ছে রান ফর ইউনিটি, তারপর সেটা ইউনিটি মার্চ হবে, ওটা দীর্ঘদিন, প্রায় 25 তারিখ, ডিসেম্বরের 25 তারিখ অব্দি অনেকগুলি কার্যক্রম রয়েছে আমাদের। আমাদের স্বদেশী একটা বিষয় রয়েছে, আপনারা সবাই জানেন, তো সেটা নিয়েও বিস্তৃত আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যে সমস্ত প্রডিউস গুলি আছে, যে সমস্ত উৎপাদন সামগ্রী অনেকে তৈরি করছেন, সেইগুলিকে কি করে প্রমোট করা যায়, সেইগুলিকে কি করে শোকেজিং করা যায়, সেইগুলিকে নিয়ে মার্কেট ইকোনমিতে তার কন্ট্রিবিউশন কি হতে পারে, তো সেই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যাতে করে আমাদের রাজ্যের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি যেটা বলেন যে ভোকাল ফর লোকাল, তো আমাদের রাজ্যের যে সমস্ত উৎপাদন সামগ্রীগুলি আছে, যেটা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে অনেক জায়গায় তৈরি হচ্ছে,
সেইগুলিকে প্রমোট করা, মার্কেটিং এর সুযোগ কি করে বাড়ানো যায়, তাদেরকে কি করে উৎসাহ দেওয়া যায়, আরো যাতে তারা তাদের উৎপাদন বাড়াতে পারেন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শুধু আমরা দেখতে পেয়েছি মানে বিজেপি দলের একজন অন্যতম নেত্রী প্রতিভা ভৌমিক কিছুদিন আগে শান্তির বাজারের কমলপুরের সম্মেলনের কথা সেখানে গেছে এবং দেখা গেছে একেবারে প্রকাশ্যে প্রতিভা ভৌমিক ক্ষোভ উগড়ে দিচ্ছেন পুলিশের দিকে। কোথাও না কোথাও উনি বলতে চাইছিলেন যে রাজ্যে পুলিশ রাজ চলছে বা তাদের মতো যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, মানে আপনাদের দলেরই সরকার আবার আপনাদের দলের নেত্রীকে আটকানো হচ্ছে, একটা ক্ষোভ প্রকাশ করেছেন। না, ওটা দেখুন, উনি ব্যক্তিগতভাবে ক্ষোভ প্রকাশ করেছেন, সেটা ওনার ব্যক্তিগত বিষয়। কিন্তু বিষয়টা এরকম না যে কাউকে পার্টিকুলার আটকানো হবে, কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গিয়ে যদি কিছু রেস্ট্রিকশন করতে হয় সেটা অন্য ইস্যু। এটা কি কোথাও মানে দলের মধ্যে একটা ফাটল বা গোষ্ঠীদ্বন্দ্বের একেবারেই না, একেবারেই না। এটা ফাটলেরও কিছু নেই, গোষ্ঠী কুন্দলেরও কিছু নেই। তো ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গেলে কখনো কখনো যা যা করতে হয় সেটা একটা অন্য বিষয়। তার সঙ্গে গোষ্ঠী কুন্দল বা দলের অভ্যন্তরে কোনো কুন্দলের কোনো বিষয় নেই। সরকার ল অ্যান্ড অর্ডারের ব্যাপারটা দেখছে, প্রতিমা ভৌমিক বলছে ল অ্যান্ড অর্ডার ভালো ভালো জায়গায় গেছে, দল কার সঙ্গে আছে, সরকার না সঙ্গে? দেখুন, একটা কথা হচ্ছে যে এইরকম কোনো বিভাজনের রেখাই নেই যে দল কার সঙ্গে আছে, সরকারের সঙ্গে না কারুর সঙ্গে। তো কারণ দলের থেকেই সরকার, দলের থেকেই সরকার, ওটা আপনাদের বিরুদ্ধে মনে হয়েছে। আর আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে আমি যদি বলি, তো এটা হয়তোবা প্রশাসনিক ভাবে কোনো একটা জায়গায় মনে হয়েছে এই সময় মুভমেন্টটা একটু রিস্কি হবে, তার জন্য হয়তোবা প্রশাসনকে এটা করতে হয়েছে। তো সেটা বাকি খোঁজ খবর দলও নিচ্ছেন কোথায় কি হয়েছিল, আর প্রশাসন তো যেটা করার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য সেটা করবেন অলওয়েজ। মুখ্যমন্ত্রী সরাসরি শিক্ষামন্ত্রীকে দায়ী করলেন এই ঘটনার জন্য, প্রতিমা ভৌমিক সরাসরি শিক্ষামন্ত্রীকে দায়ী করলেন এই ঘটনার জন্য। কিছুদিন আগে বিশ্রামগঞ্জে শিক্ষামন্ত্রীর এক লিডার করছে, সেখানে একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর লোক থাকতে পারবে না। এই যে পরিস্থিতি আপনাদের পরিচিত কেন হচ্ছে? দেখুন, একটা বিষয় হচ্ছে ওনারা কে কি বলছেন। তেপ্তামোড়ার মাথার যিনি সুপ্রিমো আছেন, ওনার স্টেটমেন্ট আপনারা শুনছেন। তো ওনারা পরস্পর বিরোধী কথাও তো বলছেন। ওনাদের এই যে যেমন স্ট্রাইক বিষয়ে, তো ওনাদের সুপ্রিমো তো বললেন যে আমি তো স্ট্রাইককে সমর্থন করিনি, পরিষ্কার বলেছেন। তো কাজে এটা আলটিমেটলি ওনাদেরকে ডিসাইড করতে হবে ওনারা কি চাইছেন, কি করবেন। তো মাঝখানে কে কি বলছে সবকটা বিষয়কে অ্যাড্রেস করার দায়িত্ব ওনাদের, যেহেতু ওনাদের দল থেকে সেটা হচ্ছে। আর বাকি আমরা আমাদের সরকারে যেহেতু শরিক রয়েছেন, কাজে এটা মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন বা আমাদের রাজ্যের মাননীয় সভাপতি রয়েছেন, ওনারা প্রয়োজনে যদি মনে হয় কোনো বিষয় রয়েছে তাহলে ওনারা খোঁজ খবর নেবেন। যেহেতু শরিক দল, আপনারা কেন নিজেদের মধ্যে আলোচনায় সমস্যার সমাধান করতে পারছেন না? কেন মানুষের উপর এইরকম বিষয় চাপিয়ে দিচ্ছেন যেখানে একজন ভিডিওতে অসুস্থ আহত হতে হচ্ছে, প্রশাসনিক ব্যক্তিতে আহত হতে হচ্ছে? কেন আপনারা নিজেদের আলোচনায় থাকতে পারছেন না? দেখুন, এটা এমন না যে আলোচনা কেন সারতে পারছে না দল বা সরকার, বিষয়টা এমন না। আর এই বিষয়গুলিকে ওনারাই কন্ডেম করছেন। তো তার জন্যই আমার মনে হয় যে যেহেতু ওনারা কন্ডেম করছেন, তাহলে ওনারা আদৌ দল হিসেবে যুক্ত আছেন নাকি একটা তাদের মধ্যে থেকে অন্য কেউ মাঝখান থেকে কিছু করছে, সেই খোঁজ খবরগুলি নেওয়া হচ্ছে। কারা কারা এই সঙ্গে জড়িত, কি সেখানে কনস্পিরেসি থাকতে পারে, কি সেখানে সিচুয়েশন ছিল যে এইরকম একটা জায়গা তৈরি হবে, সমস্ত খোঁজ খবর সরকার নিচ্ছেন। সাধারণ মানুষ তো শান্তিবাদের পরিস্থিতি আজকে দিনও তো ভালো না, কেন আপনারা আপনাদের ভূমিকা কোথায় সেখানে? সেটা জোট শরিকে ব্যর্থতা নয় তো? আমি তো আবারও বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রয়েছেন, প্রশাসনিক দিক থেকে কথা বলছেন। আর যেহেতু এটা ওনারাই বলছেন যে ওনাদের সমর্থিত নয় বিষয়টা, কাজে এবার মিসক্রিয়েন্ট যদি কেউ থেকে থাকে তাহলে আইডেন্টিফাই করবে, সেটা প্রশাসনের মতন কাজ করবে। ঠিক আছে, বিষয়টা জিনিস আমি আপনি যখন বলছেন যে Tsipramoortha denied. Tsipramoortha has never claimed that is their strike.
it is the MLA of Chitramata right from the beginning who has been a part of that civil society, whatever civil society it may be. So that party has never fought for a politics. That is one categorically they are Supreme also said none of the MLAs were there in this protest. And another is, don't you see that there is a uneasy situation that has been created, particularly at present scenario between the two alliance partners, and my colleague was saying, and that is creating problems across the state. Peace is getting hampered, development is hampered. In that situation, was there any discussion among the leaders today on this particular issue? দেখুন, সেটা শীর্ষ নেতৃত্ব, দুজন নেতৃত্ব যেহেতু এসছেন, তো আমাদের মিনিস্টার্স সহ রাজ্য সভাপতি সহ তাদের মধ্যে আলাদা রকম বৈঠকও হয়েছে। তো সেটা এই মুহূর্তে ব্রিফ করা যাবে না, কারণ প্রত্যেকটা বৈঠকের ইনফরমেশন তো এখনই আপনাদেরকে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা ইনফর্ম না হচ্ছি। মাত্র কিছুক্ষণ আগেই তো বৈঠক শেষ হলো, তো সেটা পরবর্তী সময় আপনাদেরকে ব্রিফ করা হবে যদি কিছু থেকে থাকে। But you accept that there was some discussion? আমি সেটা বলছি না, মে বি, মে নট বি, ঠিক আছে। একটা পলিটিক্যাল পার্টি থেকে স্টেটমেন্ট মেবি মে নট বি, এটা তো মানুষ আপনাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চায়, কারণ যারা সেখানে যন্ত্রণায় আছে তারা আপনাদের কাছ থেকে স্পেসিফিক। আমি আবারও বলি, শীর্ষ নেতৃত্ব এসছেন, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা স্বাভাবিক, কিন্তু আপনাদেরকে ব্রিফিং করতে গেলে সেটা এই মুহূর্তে সম্ভব না। মাত্র মিটিং শেষ হলো একটু আগে, সেটা আপনাদের যথাসময়ে জানানো হবে। আপনি বলছেন যে দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। শুধু বলছেন যে আমরা এটা সমর্থন করছি, আর একজন এমএলএ এটা মন্দের পক্ষে। আপনারা যে শরীর আপনাদের পক্ষ থেকে আপনাদের শরীরের যে ত্রুটি আছে তাদের আমাদের যে সিচুয়েশনের জন্য যে তাদের যে এমএলএ পক্ষ থেকে বরখাস্ত বা ভিডিও করার জন্য, আমি তো বললাম এটা আপনাদের ব্রিফিং করা হবে, কারণ নেতৃত্বের বৈঠক মাত্র শেষ হয়েছে। নেতৃত্বের বৈঠক মাত্র শেষ হয়েছে কিছুক্ষণ আগে। তো আপনাদেরকে পরবর্তীকালে আজকের বিষয়ে আর যদি কোনো আপডেট থাকে সেই আপডেটগুলি দেওয়া হবে, কিন্তু যেই বিষয়গুলি এখানে সামগ্রিকভাবে ডিসকাশন হয়েছে তার বাইরেও বহু ডিসকাশন হয়েছে নিশ্চয়ই, তো সেটা পরবর্তী সময় আমরা অবশ্যই জানাবো আপনাকে। ধন্যবাদ। আর কোশ্চেন না, না আর কোনো কোশ্চেন নেব। ধন্যবাদ। না আর নেব না, আমি আগে বলে দিয়েছি। পুলিশ মার খেলে, পুলিশের ওসি মার খেলো, কিন্তু যে 3 জন 4 জনকে আটক করা হয়েছে তারা কিছু পরের দিন একবারে বিকেলের মধ্যে জামিন দিয়েছে। অথচ মাধবী বিশ্বাস নামে একজন ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েটার যেটি বলা হচ্ছে, ওনাকে গ্রেফতারের পর 3 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানো। পুলিশ মারছে, অথচ যারা মারছে তারা রিমান্ড যাচ্ছেন না, জামিন পেয়ে যাচ্ছেন। একজন মহিলা কি বলছেন সেটার জন্য 3 দিনের পুলিশ রিমান্ডে, কি বলবেন? এই প্রসঙ্গে কথা না বলাটা ভালো, কারণ আপনারা নিজেরাই জানেন জুডিশিয়ারি একটা আলাদা বিষয়। এবার কাকে জামিন দেবে কাকে জামিন দেবে না সেটা প্রশাসনও বলতে পারবে না, জুডিশিয়ারির সেটা ডিসিশন। তো সেটা জুডিশিয়ারির সঙ্গে যারা যুক্ত আছেন তারাই বলতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।